অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার, নব্য ফেরাউন, নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে। নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে। মঙ্গলবার দুপুর 1টা ইন্ডিয়ান সময় সে মারা গিয়েছে। তার গুরুতর অসুস্থতাটা এন্ড মারা যাওয়াটার বিষয়টা অনেকটা নিশ্চিত। একদম ঘুরে গেছে, খুশির বন্যা, সবকিছু উল্টে পাল্টে গেছে। এর মানে বাংলাদেশ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। ঘটনা কিন্তু একটা বিরাট ঘটনা, ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা। আমেরিকার কাছ থেকে ভারত ঠেলা খাওয়ার পর নরেন্দ্র মোদী ছুটে গিয়েছিলেন চীনে, কিন্তু বিশ্ব রাজনীতির মেরুকরণ, বিশ্ব রাজনীতির খেলাধুলা এত সোজা না। ভারত একটা নতুন টেনশনের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে আপনার দলে ভারতীয় নেরিকুত্তার অভাব নাই। আপনি জামাতের দিকে তাকায় আর জামাতে আপনার দলের নেতারা লোকজনরা গালি দেয়, কি অধিকার আছে? আপনার দল নেরিকুত্তায় বোঝায় ভারতীয় নেরিকুত্তা, আপনারা জামাতকে গালি দেন। ফ্যাসিস্টদের অপকর্ম, ঝটিকা মিছিল, নানা ধরনের কর্মকাণ্ড এগুলোর ঠেকার জন্য আরো বেশি গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না, এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি। ওবায়দুল কাদেরও যখন সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, বদলুক তো এমনিতেই শরীর খারাপ। অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার, নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা, শিশু, বৃদ্ধ, নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা। এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই, তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে। তাহলে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। আজ থেকে ঠিক 3-4 দিন আগে ওই যে ব্রিটিশ যে এমপি আর এক দুর্নীতিবাজ, বাংলাদেশে যে ফ্ল্যাটের ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে, টিউলিপ সিদ্দিকী, সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামণি অসুস্থ, একটু অসুস্থ। তখনই কেন যেন আমার ভিতরে একটু মচর দিয়ে উঠলো এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো। আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানো দরকার। তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের ক্যাসাল টেসাল বেঁধে গেল, পাগলদের উচ্ছেদে বামেদের মায়া কান্না শুরু হয়ে গেল, ওনাদের দুনিয়ার যত বাধা বিপত্তি সব এই কেন্দ্রিক, ওনাদের যত বাধা বিপত্তি, মেজরিটি পার্সেন্টেজের পক্ষে কোনোদিন বাংলাদেশের বামেরা দাঁড়াতে পারে না। ওরা এটা ওদের নেচারে নাই। ওরা সবসময় ওই মাইনরিটি, মানে যারা একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের, এইগুলোর পক্ষে, তাও নিতে অসুবিধা নেই, দোষ নাই, তাদের পক্ষেও দাঁড়ানোর দরকার, কিন্তু সেটা তো ন্যায়গত ভাবে হওয়া দরকার। এমন একজনের পক্ষ নিয়ে নেয়, দেখা যায় সমাজে যারা অপরাধী হিসেবে চিহ্নিত তাদের পক্ষ নিয়ে নেয়। তো যাই হোক, এদের নিয়ে কেসাল যখন শুরু হলো তখন এই ডামাডোলে আমি আর ওই ভিডিওটা বানাতে পারিনি। আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাসখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা এই যে বারবার অডিও কল ফাঁস করেন, প্রকাশ করে দেন, তিনি ভিডিও কলে আসেন না কেন? আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে, বা তিনি আদতেও আছেন কিনা এখান থেকে যাওয়ার পরে, তো তিনি আসলে ভিডিও কলে তার নেতাকর্মীদের দেখাতেন না, কাউকেই দেখাতেন না। অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে, উনি রাজি হন নাই এরকম শোনা যায়। এরই ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা শোরগোল উঠেছে, একটা আলোচনা বাজারে এসেছে। আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না, শুধু অডিও কল ছাড়েন। এখন অনেক এক্সপার্ট, আইটি এক্সপার্ট যারা, তারা এইটা ধারণা করছে, বিশেষ করে টিউলিপ সিদ্দিকীর ওই ঘোষণার পরে যে খালামণি তো অসুস্থ, ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট যারা, তারা এইটা বলছে, এই ধারণা করছে যে আসলে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অশান্তি জিয়ে রাখতে চায়, যার কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই। হয়তো তিনি মারা গেছেন, অথবা মারা না গেলেও কোমায় আছেন বা এরকম একটা জায়গায় আছেন। তার অডিওকে ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই অনুযায়ী, এখন তো এআই দিয়ে সবকিছু করা যায়, বানিয়ে তার নেতাকর্মীদেরকে মাঝে মাঝে এর ওর সাথে কথা বলান, এটি রয়ের মাধ্যমে করা হচ্ছে।
চক্রান্তটা ওই রকম হতে পারে যে আপনাদের সুলাইমান আলাইহিসসালামের কথা মনে আছে না? সুলাইমান আলাইহিসসালাম যখন জিনদের দিয়ে ওই যে মসজিদের নির্মাণ কাজটা করিয়ে নিচ্ছিলেন, এর মধ্যেই কিন্তু সুলাইমান আলাইহিসসালামের আয়ুটা শেষ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আবেদন করেন যখন তার সামনে আজরাইল এসে দাঁড়ায় যে রব্বুল আলামিন, তাহলে কি আমি এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারবো না? তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ পারবা, কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে, তাহলে কি আমার কোনো চান্স নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার ওইটা নিয়ে চিন্তা করা দরকার নেই, যারা কাজ করছে ওরাই কাজ করবে, ওরা বুঝতেই পারবে না, আমি সেই ব্যবস্থা করছি। তখন ওই যে তার দাঁড়ায় থাকা অবস্থায়, হাতের লাঠিতে ভর দেওয়া ছিল, দাঁড়ায় থাকা অবস্থায় তার জানটা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে কবজ করে নিয়ে যান। আর ওদিকে জিনরা মনে করছে যে দাঁড়াইয়েই তো আছে, জীবিত মানুষ, তো আমাদের কাজ করতে অসুবিধা কোথায়, আমরা তো তার নির্দেশে, যেহেতু তিনি জিনদের বাদশা ছিলেন, তো বাদশা তো দাঁড়িয়েই আছেন। তো মসজিদ যখন একেবারে নির্মাণ শেষ হয়ে গেছে, ইন দ্য মিন টাইম ওই একটা ঘুন পোকা তার ওই লাঠির নিচ থেকে খাওয়া শুরু করেছে। খেতে 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 যেদিন ওই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, সেদিন লাঠির এই পোড়া লাঠি খাওয়া শেষ হয়ে গেছে। তো তখন তিনি ধপাস করে পড়ে গেলেন। পড়ে যাবার সাথে সাথে জিনরা ছুটে আসলো, কি হলো? এসে দেখে যে সুলাইমান আলাইহিস সালাম আর নাই, বেঁচে নাই। তো তখন তারা ওই লাঠি ঘুনে খাওয়া দেখে তারা অনুমান করলো যে কতদিন আগে তিনি মারা গেছেন। তখন তারা মাথা থাবড়াতে লাগলো, হায় হায়, আমরা এতদিন তাহলে কি করেছি। তো আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে এই শিক্ষাটা নিয়েছে যে শেখ হাসিনাকে যে কোনোভাবে তার মৃত্যুর খবর কাউকে না দিয়ে তিনি যেখানে যে অবস্থায় থাক, মানুষের সাথে মাঝে মাঝে তার নেতাকর্মীদের সাথে কথা বলিয়ে এটি জারি রাখা, মানুষের ভিতরে তার নেতাকর্মীদেরকে এইটা জানিয়ে রাখা, চাঙ্গা রাখা যে না, নেত্রী এখনো বেঁচে আছেন। যার কারণে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এই কাজগুলো করাচ্ছে। কিন্তু আদতেও শেখ হাসিনা যে ভালো নাই, শেখ হাসিনা যে কথা বলার মতো পরিস্থিতিতে নাই, সেটা এই টিউলিপ সিদ্দিকীর এইটা আরেকবার একটু দেখুন। এই তিনি বলেছেন যে খালামণি একটু অসুস্থ। আর তারপরে এখন বর্তমানের এই যে ছবিটি, আর একটা ছবি, এটি হয়তো সত্য নাও হতে পারে, এটি হয়তো এআই দিয়ে বানানো হতে পারে, নাও হতে পারে, বাস্তবেও হতে পারে। এই ছবিটি আজকে বেশ ভাইরাল হয়েছে যে তিনি এই অবস্থায় আছেন। আসলে সবই আন্দাজ, অনুমান। তবে টিউলিপ সিদ্দিকীর এটা অ্যাকচুয়াল রিয়েল খবর। তারা হয়তো জানে যে কাছের আত্মীয় স্বজন দুই একজন হয়তো জানে, কিন্তু তাদেরকে খুব কঠোরভাবে বলে দিয়েছে যে এটি কাউকে বলা যাবে না, বললেই তো মুহূর্তের ভিতরে রাষ্ট্র হয়ে যাবে, সুতরাং এটা কাউকে বলা যাবে না। যতদিন ওকে দিয়ে এই জীবিত রাখার ভান করে আকাম কুকাম বাংলাদেশের উপরে করানো যায়, বাংলাদেশের মানুষের উপরে আকাম কুকাম আরো খানিক করানো যায়, এই প্রচেষ্টা করতে বিন্দুমাত্র কসুর করছে না। তবে সম্ভাবনাটা খুব বেশি এরকম হয়তো তিনি নাই। আর যদিও থেকে থাকেন তাহলে খুব মর্মান্তিক অবস্থায় আছেন, মুমূর্ষ অবস্থায় আছেন, হয়তো যতদিন এটা গোপন রাখা যায় আর কি। জামাতকে জামাতের মতো রাজনীতি করতে দেন। আপনি আপনার দলকে প্রোডাক্টিভ করার জন্য, বেগবান করার জন্য, দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য, টাইটানিককে মহাসাগরের মধ্যে ফাঁসায় রাখার জন্য যেটার দরকার ওই কাজগুলো আপনি করেন। হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায় গেছে, আপনার দলের গ্রহণযোগ্যতা ছিল 70-80%, আর আজকের আপনার দলের গ্রহণযোগ্যতা 30%-এর নিচে। পাশায় আদ দিয়া দেখেন তারেক রহমান সাহেব আপনারা করছেন, এতে আরো আপনারা লুজার হচ্ছেন। জামাতকে প্রতিপক্ষ বানায়েন না, জামাতকে জামাতের রাজনীতি করতে দেন, আপনি আপনার রাজনীতি করেন। রাজনীতিকে রাজনীতি নিয়ে মোকাবেলা করেন, শিক্ষাকে শিক্ষা দিয়ে মোকাবেলা করেন, তথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করেন, দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে মোকাবেলা করেন। আপনারা জামাত ইসলামকে যেভাবে ব্যাডমাউথ করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাচ্ছেন, জীবনেও পারবেন না। জামাতকে জামাতের রাজনীতি করতে দেন, আপনি আপনার রাজনীতি করেন। জামাত তার ইস্যু ভিত্তিক রাজনীতি করে, জামাত তার দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে, জামাত জনগণের কল্যাণে রাজনীতি করে। আপনিও করেন। আপনাকে কে ঠেকাইছে? জামাতের নেতাদের গালি দেওয়ার দরকারটা কি আপনার? জামাতকে দল হিসাবে রাজাকার বলার দরকারটা কি আপনার? আপনার দলের ভারতীয় নেরি কুত্তার অভাব নাই, আপনি জামাতের দিকে তাকায় জামাতে আপনার দলের নেতারা লোকজনরা গালি দেয়। কি অধিকার আছে? আপনার দল নেরি কুত্তায় বোঝায়, ভারতীয় নেরি কুত্তা, আপনারা জামাতকে গালি দেন। জামাতকে প্রতিপক্ষ বানাইতে পারেন আনুষ্ঠানিকভাবে, রাজনীতির এগেনস্টে রাজনীতি, তথ্যের এগেনস্টে তথ্য, দেশপ্রেমের এগেনস্টে দেশপ্রেম, যোগ্যতার এগেনস্টে যোগ্যতা। এটার জন্য যদি জামাতকে আপনি
ভোটের ময়দানে যুদ্ধ করেন, ওই বিরোধিতা ঠিক আছে, কিন্তু আননেসেসারি কতগুলো নপুংসকদের দিয়া কথায় কথায় বলবেন জামাত রাজাকার, জামাত উই করছে, এগুলো করে কি করতেছেন জানেন? নিজের গলার রশিটা আরো টাইট করতেছেন। দেয়ারফর জামাতকে জামাতের মতো রাজনীতি করতে দেন। আপনি আপনার দলকে প্রোডাক্টিভ করার জন্য, বেগবান করার জন্য, দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য, টাইটানিককে মহাসাগরের মধ্যে ভাসায় রাখার জন্য যেটা দরকার ওই কাজগুলো আপনি করেন। ওইটা যখন আপনি করবেন দেখবেন জামাতের রে গালি দেওয়ার দরকার নাই, ইসলাম রে গালি দেওয়ার দরকার, ইসলাম ধর্মকে গালি দেওয়ার দরকার নাই, মুসলমান ধর্ম নিয়ে অকাট্য আলতু ফালতু কোনো কথা বলার দরকার নাই। হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায় গেছে, আপনার দলের গ্রহণযোগ্যতা ছিল 70-80%, আর আজকের আপনার দলের গ্রহণযোগ্যতা 30%-এর নিচে। পাছায় হাত দিয়া দেখেন। বাংলাদেশ আজ এমন একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি পদক্ষেপ শুধু সামরিকই নয়, কূটনৈতিক ভারসাম্যেরও পরীক্ষা নিচ্ছে। একদিকে উদীয়মান শক্তিগুলোর প্রতিযোগিতা, অন্যদিকে সীমান্ত ও সাগর ঘিরে নতুন নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন কিভাবে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অক্ষুণ্ণ রাখবে। প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণে দেখা হবে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে ফোর্সেস গোল 2030 এর নতুন বাস্তবতায় পুনর্মূল্যায়ন দরকার এবং পাকিস্তান সৌদি জোটের মতো উদীয়মান নিরাপত্তা বলয়ের প্রতি ঢাকার অবস্থান কি হওয়া উচিত। আলোচনা শুরুতেই এক নজরে একটু দেখে নেই আজকের পুরো আয়োজনে কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত বাংলাদেশের বর্তমান কৌশলগত অবস্থান এবং চ্যালেঞ্জ, সেনাবাহিনী ও প্রতিরক্ষা কাঠামোর আধুনিকায়নের দিক নির্দেশনা, সাইবার ও তথ্য যুদ্ধের যুগে নতুন ধরনের হুমকি, পাকিস্তান সৌদি প্রতিরক্ষা জোটে যোগদানের সুফল কিংবা কুফল, এবং কিভাবে বাংলাদেশ স্মার্ট ব্যালেন্সিং নীতি গ্রহণ করে স্বাধীন ও আত্মনির্ভর থাকতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ডে, একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার, আর দক্ষিণে বঙ্গোপসাগর। এই অবস্থানটি যতটা সম্ভাবনাময় ততটাই ঝুঁকিপূর্ণ। সামরিক ও কূটনৈতিকভাবে এটি এক স্ট্র্যাটেজিক ক্রসরোড, যেখানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের শক্তিগুলো তাদের প্রভাব বিস্তার করছে। এই জটিল বাস্তবতায় বাংলাদেশ যদি নিজের স্বাধীন নীতিতে টিকে থাকতে চায়, তবে প্রয়োজন হবে একটি ভারসাম্যপূর্ণ এবং বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা কৌশল, যেখানে সামরিক সক্ষমতা, গোয়েন্দা প্রস্তুতি ও কূটনৈতিক প্রজ্ঞা একসাথে কাজ করবে। ফোর্সেস গোল 2030 একটি সাহসী পরিকল্পনা, কিন্তু 2009 সালে যেভাবে এটি তৈরি হয়েছিল, বর্তমান সময়ের বাস্তবতা অনেকটাই পরিবর্তিত। এখন শুধু বড় যুদ্ধাস্ত্র কেনাই নয়, গুরুত্ব দিতে হবে নজরদারি ব্যবস্থা, রাডার, স্যাটেলাইট ডেটা, ড্রোন, সাইবার প্রতিরক্ষা এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী গঠনে। এই বিনিয়োগ তুলনামূলকভাবে কম ব্যয়বহুল, কিন্তু কার্যকরভাবে বাড়ায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা। বর্তমানে বাংলাদেশের 3 বাহিনী, সেনা, নৌ ও বিমান আলাদাভাবে উন্নতি করছে, কিন্তু তাদের মধ্যে যৌথ অপারেশন ও তথ্য সংযোগ আরও জোরদার করা প্রয়োজন। বিশেষত সীমান্ত সংঘাত বা সংকটের সময় দ্রুত মোতায়েনযোগ্য ইউনিট, হেলিবোর্ন ব্রিগেড ও উপকূলীয় প্রতিরক্ষা ঘাঁটি শক্তিশালী করা জরুরি। এই সমন্বয়কে আরও কার্যকর করতে পারে একটি ইন্টিগ্রেটেড C4ISR সিস্টেম, অর্থাৎ কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার ইন্টেলিজেন্স প্রবাহিত হলে সীমান্তে, আকাশে ও সাগরে একযোগে সিদ্ধান্ত নেওয়া অনেকটাই সহজ হবে। আজকের যুদ্ধক্ষেত্র কেবল সীমান্তই নয়, এখন এটি ঘটে ইন্টারনেটের ভেতরেও। তাই জাতীয় সাইবার প্রতিরক্ষা নীতি সময়ের দাবি। সরকারি ও বেসরকারি নেটওয়ার্কের সুরক্ষা, সাইবার রিজার্ভ বাহিনী গঠন, আর্থিক ও বিদ্যুৎ খাতে নিয়মিত সাইবার মহড়া, এসব এখন প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো। একই সাথে একটি স্ট্র্যাটেজিক ইনফরমেশন সেল গঠন করা অত্যন্ত জরুরি, যা বিদেশি অপপ্রচার ও ভুয়া তথ্যের দ্রুত জবাব দিতে পারবে। এই সক্ষমতা শুধু প্রতিরক্ষারই নয়, বরং আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষারও একটা অংশ। বঙ্গোপসাগর ও নৌ নিরাপত্তা বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ, তার সাগর ভিত্তিক অবস্থান। বঙ্গোপসাগর কেবল বাণিজ্য পথই নয়, ভবিষ্যৎ জ্বালানি ভাণ্ডারও। তাই সাগর নিরাপত্তায় দরকার উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি, করভেট, ফার্স্ট অ্যাটাক ক্রাফট, টহল জাহাজ ও নৌ বিমান স্কোয়াড্রন। লিটারাল ডিফেন্স কৌশল অনুযায়ী ছোট কিন্তু দ্রুতগামী নৌবাহিনী প্রতিপক্ষকে ব্যয়বহুল প্রতিরোধে বাধ্য করতে পারে, যা আমাদের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গেও মানানসই। বাংলাদেশের এখনই উচিত স্থানীয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানো। প্রথম ধাপে মেইনটেনেন্স, রিপেয়ার এবং ওভারহল MRO সুবিধা বাড়ানো। পরবর্তীতে লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন, যেমন ছোট অস্ত্র, সাজোয়া যান বা যোগাযোগ সরঞ্জাম তৈরি।
এতে কর্মসংস্থানও বাড়বে, পাশাপাশি বিদেশি সরবরাহকারীর উপর রাজনৈতিক নির্ভরতা কমবে। পার্বত্য চট্টগ্রাম ও সংবেদনশীল অঞ্চলে শুধু সামরিক অভিযানই নয়, বরং উন্নয়ন, ভূমি অধিকার ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসন জোরদার করতে হবে। কারণ টেকসই নিরাপত্তা তখনই আসে যখন জনগণের আস্থা থাকে রাষ্ট্রের প্রতি। এই আস্থাভিত্তিক নিরাপত্তা বিদেশি প্রভাব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাকিস্তান, সৌদি জোট ও বাংলাদেশের অবস্থান এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন। বাংলাদেশ কি পাকিস্তান সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দেবে? এই জোটের উদ্দেশ্য মূলত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারস্পরিক নিরাপত্তা বলয় তৈরি করা। বাংলাদেশ যদি যোগ দেয় তাহলে কিছু সম্ভাব্য সুফল পাওয়া যেতে পারে। সৌদি আরবের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে, জ্বালানি নিরাপত্তা বিনিয়োগ বাড়তে পারে এবং সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা পাওয়া অনেকটাই সম্ভব। এমনকি বাংলাদেশ পাকিস্তানের পারমাণবিক নিউক্লিয়ার আমব্রেলার আওতায় আসবে। তবে ঝুঁকিও কিন্তু কম নয়। ভারত এমন পদক্ষেপকে স্বাভাবিকভাবে নেবে না। এর প্রতিক্রিয়ায় কূটনৈতিক চাপ, এমনকি সীমান্তে প্রভাব বিস্তারেরও সম্ভাবনা তৈরি হতে পারে। তাই বাংলাদেশের জন্য সর্বোত্তম কৌশল হতে পারে স্মার্ট ব্যালেন্সিং, অর্থাৎ সহযোগিতা থাকবে প্রশিক্ষণ, গোয়েন্দা ও প্রযুক্তি বিনিময়ের মধ্যে, কিন্তু কোনো বাধ্যতামূলক যুদ্ধে অংশগ্রহণ নয়। এভাবে সম্পর্ক বজায় রেখে সার্বভৌম নীতি রক্ষা সম্ভব। আমেরিকার কাছ থেকে ভারত ঠেলা খাওয়ার পর নরেন্দ্র মোদী ছুটে গিয়েছিলেন চীনে। তখন মনে হলো যে আর একটা বৃত্ত ঘটছে, পুরনো তিক্ততা ভুলে চীনের সঙ্গে মৈত্রী স্থাপন করবে, সেই সাথে রাশিয়াও থাকবে এবং ট্রাম্প সম্ভবত ভয় পেয়ে যাবে। কিন্তু বিশ্ব রাজনীতির মেরুকরণ, বিশ্ব রাজনীতির খেলাধুলা এত সোজা না। চীন ভালো করেই জানে ভারতকে, ভালো করেই চেনে নরেন্দ্র মোদীকে। আবার স্বার্থের ব্যাপারে বড় দেশগুলো বা শক্তিধর দেশগুলো কিন্তু ঐক্যবদ্ধ, যার কারণে আজকে দেখেন দক্ষিণ কোরিয়ায় সম্ভবত শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট তারা একসঙ্গে বৈঠক করবেন। তার মানে কি, ওখানে আবার বড় শক্তিধর দেশগুলো তাদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং। এই খেলায় ভারত কিন্তু ক্রমেই কোণঠাসা হচ্ছে। ভারতকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না। মিষ্টি মিষ্টি কথা বলছে ট্রাম্প, কিন্তু কাজের সময় কিন্তু ঠিকই তার পাওনা দাওনা কড়াগন্ডায় আদায় করে নিচ্ছে। এতগুলো কথা বলার কারণ হলো এই যে ভারত একটা নতুন টেনশনের মধ্যে পড়ছে। সেটা হচ্ছে অরুণাচলের কাছে, যে অরুণাচলের একটা বড় অংশ জুড়ে আছে চীন, সেই অরুণাচলের কাছে 36টি বিমান বাংকার তৈরি করেছে চীন। চিন্তা করেন, 36টি বিমান বাংকার তৈরি করেছে চীন। এইরকম যদি সামরিক উপস্থিতি থাকে, এটা তো ভারতের জন্য সাংঘাতিক রকম অস্বস্তি এবং দুশ্চিন্তার ব্যাপার, উদ্বেগের ব্যাপার। তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে চীন 36টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত এবং চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় 107 কিলোমিটার দূরে লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধবিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে, অর্থাৎ ভারতের অনেক কাছে মোতায়েন করার সুযোগ পাবে। এতে অরুণাচল প্রদেশ এবং আসামে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে আকাশপথে যে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন। অর্থাৎ ভারতীয় যে বিমান ঘাঁটি আছে অরুণাচল প্রদেশ এবং আসামে, সেখান থেকে যদি আক্রমণ করে কখনো, তার উত্তর ওখান থেকেই দিয়ে দিতে পারবে চীন। ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল BS ধনোয়া NDTV-কে বলেন, লুনজেতে 36টি মজবুত বিমান বাংকার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে তাদের কৌশলগত ফাইটার এবং অ্যাটাক হেলিকপ্টার লুনজে ঘাঁটি থেকে তাদের সেনাবাহিনীকে সহায়তা দেবে। ধানোয়া আরও বলেন, এই এলাকার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে সম্ভবত ইতিমধ্যে গোলাবারুদ এবং জ্বালানি মজুত করে রাখা হয়েছে। ভারতের সাবেক এই বিমান বাহিনী প্রধান বলেন, আমি 2017 সালে ডোকলাম ঘটনার সময় আমার কর্মীদের বলেছিলাম, তিব্বতে পিপুলস লিবারেশন আর্মি এয়ারফোর্স সমস্যা বিমান নয়, সমস্যা হলো মোতায়েন। তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম তারা তিব্বতের বিমান ঘাঁটিগুলোতে মজবুত বিমান বাংকার তৈরি শুরু করার অর্থ হবে তারা আমাদের সঙ্গে
যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তিব্বতে তাদের মূল দুর্বলতা দূর হয়ে যাবে। তার মানে ওই অরুণাচলের পাশ দিয়ে যে এই 36টা বিমান বাংকার তৈরি করলো, এতে ভারতকে মোকাবেলা করা তাদের কাছে হাতের মুঠায় চলে আসলো। যার কারণে ভারতের এখন নতুন দুশ্চিন্তা, কি হবে, অথচ কিছু সইতেও পারছে না, বলতেও পারছে না। এটা চীন তার টেরিটরিতে, তার সীমান্তের মধ্যে সে এটা করছে। এখন উদ্বেগ উৎকণ্ঠা আছে, নতুন করে চিন্তা করতে হচ্ছে যে ভারত আসলে দেখেন এমন একটা দেশ, কোনো দেশ মানে প্রতিবেশী, রাশিয়া তো অনেক দূরের দেশ, তাও রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে, এটা একটা স্বার্থ ভারতের, ভারত লাভবান হচ্ছে। কিন্তু আমেরিকা বলেন, চীন বলেন, এশিয়ার অন্য কোনো দেশ কিন্তু ভারতকে বিশ্বাস করে না। ভারতকে বিশ্বাস করবে এমন কোনো দেশ সম্ভবত নেই। এমন একটা, তারা সবাই মনে করে ভারত অত্যন্ত স্বার্থপর একটা দেশ, তারা যেখানে স্বার্থ সেখানেই তারা হাজির হয়, তারা নিঃস্বার্থভাবে কাউকে সহায়তা করে